সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার কাজী পাপ্পু। পাপ্পু, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। শুরুতেই আমরা শিরোনামগুলো আগে জেনে নেব, তারপর আলোচনা আসছে। প্রথমে আমরা জেনে নেব প্রথম আলো শিরোনাম করেছে সরকারি তথ্য আবার ফাঁস, জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে। রণাঙ্গনে মুক্তিবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত। শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক, চলতি মৌসুমে 3 দফা শৈত্যপ্রবাহ, জেল থেকে পালানো 78 জঙ্গি এখনও অধরা। জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই চ্যালেঞ্জ তারেক রহমান। সমকাল, বৈষম্যের মূলে অন্যায্য সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই চক্কর আবারও, আগামী বছর নির্বাচিত সরকার দেখব। বাংলাদেশ প্রতিদিন, সংসদ নির্বাচন 2025 সালেই, বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার, চট্টগ্রামে ভয়াবহ আগুন। যুগান্তর, আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে, বিআইডিএস এর গবেষণা সম্মেলনে ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সুদ পরিশোধ বেড়েছে 90%, বাংলাদেশের বৈদেশিক ঋণ। ন্যায় বিচার যেন বিলম্বিত না হয়, প্রধান বিচারপতি। বণিক বার্তা, ঋণ মানের অবনমন আমদানি সংকট নাকি কারসাজি, আগামী বছরই হয়তো নির্বাচিত সরকার দেখব, বিআইডিএস এর সেমিনারে পরিকল্পনা উপদেষ্টা। দ্য ডেইলি স্টার, clock ticking for 26,000 migrants. We may see an elected govt next year. আমরা দেখে নিলাম শিরোনামগুলো। আজকের আমাদের যে টপিকস, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ, এখনকার বর্তমান অবস্থাটা একটু জানবো। বাংলাদেশের জন্য লাস্ট টেস্টটা যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে ছিল এবং ওই টেস্টটা জয়ের পর কিন্তু একটা মোমেন্টাম পেয়ে গেছিলো। আপনি এবারে যদি বাংলাদেশ সফরটা দেখেন, লাস্টে আমরা ইন্ডিয়ার সাথে টেস্ট হারলাম, সাউথ আফ্রিকার সাথে ভালো পারফর্ম করিনি, পাকিস্তানের সাথে জয়ের পর যে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে না বাংলাদেশ ভালো কিছু করবে, ঠিক উল্টো চিত্র আমরা দেখেছিলাম ভারতের মাটিতে। সেম চিত্রটা আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে, এবং ওয়েস্ট ইন্ডিজে গিয়েও কিন্তু প্রথম টেস্টটা আমরা হারলাম খুব বাজেভাবে, 200-র উপরে রানে আমরা হেরে গেলাম। দেন সেকেন্ড টেস্টে যখন আসলো, বাংলাদেশ প্রথম ইনিংসে খুব বাজেভাবে ব্যাটিং করলো, তখন মনে হয়েছিল যে এই ম্যাচটা আমাদের হাত থেকে চলে যাচ্ছিল। তখন কিন্তু বাংলাদেশের বলার, স্পেসিফিকলি যদি বলি যে নাহিদ রানা দারুণ বোলিং করেছিল এবং উনি কিন্তু ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছিল। এবং প্রথম ইনিংসে যখন আপনি লিড পেয়ে যান, তখন কিন্তু একটা আত্মবিশ্বাস চলে এসেছিল। এবং দ্বিতীয় ইনিংসে আমরা দেখলাম যে বাংলাদেশ দারুণ ব্যাটিং করেছে, একটা ভালো লিড টার্গেট দাঁড় করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওই জায়গাটায় ফল করেছিল এবং বাংলাদেশের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। এখন পর্যন্ত যদি আমি বলি যে বাংলাদেশের বোলাররাই ম্যাক্সিমাম টাইমে পারফর্ম করছে এবং আজকে থেকে ওয়ানডে সিরিজ জয় শুরু হবে, সেখানে কিন্তু বাংলাদেশকে জিততে হলে শুধু বোলারদের দায়িত্ব নিতে হবে না, ব্যাটসম্যানদেরও দায়িত্ব নিতে হবে। আজকে সেন্ট কিটসে ম্যাচ, সেন্ট কিটসে বাংলাদেশ ম্যাচ জিতেছে। লাস্ট যে ওডিআইটাই হয়েছিল সেখানে কিন্তু বাংলাদেশের জয় ছিল এবং লাস্ট 10-12টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশকে হারাতে পারেনি ওয়ানডেতে, এবং ঘরের মাঠেও সিরিজ জিতেছিল বাংলাদেশ। 2022 সালে তাদের মাঠে গিয়ে 3টা ওয়ানডে টানা জেতা, এটা কিন্তু একটা মানে ওয়েস্ট ইন্ডিজের মতো জায়গায় খুব টাফ, কারণ ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যে একটু পেসারদের সহায়ক থাকবে। এবং গতকালকে যখন নাহিদ রানা প্রেস কনফারেন্সে কথা বলেছিল সাংবাদিকদের, তার সাথে কোটনি ওয়ালশের কথা হচ্ছে, ওয়ালশ তাকে একটা ট্রিপ দিয়েছে, বলেছে তুমি যেভাবে আছো সেটাই করো। এবং কোচ সালাউদ্দিনের ইনভলভটা খুব কাজে দিবে বাংলাদেশের। কিন্তু এই ম্যাচের জন্য সবচেয়ে কঠিন সময়টা হলো যে ওই সময় আপনি সিনিয়র অনেক ক্রিকেটার ছিল, মুশফিক ছিল, সাকিব আল হাসান ছিল, ইনজুরির কারণে এই সিরিজে দেখা যাচ্ছে যে শান্ত, মুশফিকুর রহমান এবং তৌহিদ হৃদয় নেই। আচ্ছা, আর সেক্ষেত্রে হলো কি আপনি যারা আছে এখন কারা নেই এটা নিয়ে ভাবার চিন্তা নেই, কিন্তু যারা আছে তাদেরকে পারফর্ম করতে হবে। হ্যাঁ, নিয়মিত অধিনায়ক শান্ত নেই, আপনার তাওহিদ হৃদয় নেই, মুশফিক নেই, সাকিব আল হাসান একটা কারণে খেলতে পারছেন না। তো সব কিছু মিলে আপনাকে মনে রাখতে হবে যে এই যে সিনিয়র ক্রিকেটাররা যারা সরে যাচ্ছে তাদের কিন্তু সময় এখন চলে যাওয়ারই, তো তাদের ব্যাকআপ রেডি করতে হবে এবং তাদের ব্যাকআপ আস্তে আস্তে রেডি হচ্ছে।
এদেরকে দিয়ে এখন আপনাকে চিন্তা করতে হবে কারা আছে কারা নেই নাই, কিন্তু এখান থেকে প্ল্যান করতে হবে যে আমরা সামনে কি করব। কারণ আমরা যদি চিন্তা করি যে সামনে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ফেব্রুয়ারিতে, তার আগে কিন্তু বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ এটাই। তো এইখানে আপনি পারফর্ম করলে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ভালো একটা ইয়া নিয়ে যেতে পারবেন। কারণ এরপরে আমরা চলে যাব বিপিএল শেষ করে আমরা চলে যাব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে। তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাই আপনার লাস্ট ওয়ানডে পারফরমেন্সের সিরিজ। সো এখানে আপনাকে ভালো করতে হবে, বিশেষ করে ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে এবং স্টার্টটা খুব সুন্দর করতে হবে। আপনি যদি স্টার্টটা পেয়ে যান, আমরা বেশ কয়েকটা সিরিজে স্টার্ট পাচ্ছিলাম না ওপেনাররা, সেই স্টার্টটা যদি আপনি না পান তাহলে আপনি পারবেন না। অর্থাৎ এই ম্যাচ জিততে হলে আপনাকে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে এ ক্লাস পারফরমেন্স করতে হবে, তাহলে আপনি ম্যাচটা বের করতে পারবেন। জি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে আছে শিরোপা, এবং যেখানে বাংলাদেশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো সেটাকে কিভাবে দেখছেন? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আসলে সরি, লাস্ট যে এশিয়া কাপটা হয়েছিল সেখানে বাংলাদেশ দুর্দান্ত পারফর্ম করেছিল। এই ভারতকে সেমিফাইনালে হারিয়ে কিন্তু তারা ফাইনালে যায় এবং একচেটিয়াভাবে ভালো পারফর্ম করেছে। ওই পর্বে তারা একটা ম্যাচও হারেনি। এই সেম জিনিসটাই হচ্ছে এই এশিয়া কাপেও, বাংলাদেশ দারুণ পারফর্ম করেছে। কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে ভারতের সাথে খেলা। ভারতকে বলা হয় অনূর্ধ্ব এশিয়া কাপের সম্রাট। সম্রাট কেন? তারা 8টি শিরোপা জিতেছে। আর যদি ভারতকে আমি সম্রাট বলি তাহলে বাংলাদেশকে বলতে হবে রাজা, কারণ বিকজ অফ তারা লাস্ট এশিয়া কাপটা জিতেছে। এবং এটা আমি যদি বলি যে এইবারের যে পারফরমেন্সটা, ভারতের একটা প্লেয়ার রয়েছে অনূর্ধ্ব 13-তে খেলছেন বৈভব, তাকে কিন্তু এবার আইপিএলে খুব কারাকারি করা হয়েছিল এবং তাকে বেশ একটা প্রাইজ দিয়ে তাকে নেওয়া হচ্ছে। এবং কেন তাকে নেওয়া হচ্ছে, সে কিন্তু এই অনূর্ধ্ব 19 এশিয়া কাপে প্রমাণ করেছে। 4 ম্যাচে 167 উপরে রান করেছে এবং স্ট্রাইক রেট দুর্দান্ত তার, এবং দারুণ ব্যাটিং করছে। অর্থাৎ বাংলাদেশকে যদি এই ম্যাচ জিততে হয় তাহলে এই যে তরুণ এই তুর্কি ক্রিকেটার ভারতের, তার দিকে মোমেন্টাম রাখতে হবে, তাকে যত দ্রুত আউট করা যায়। ভারত টিমটাই ব্যাটিং নির্ভর ম্যাক্সিমাম থাকে, কিন্তু দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ এবার এশিয়া কাপে করেছে এবং যে মোমেন্টামটা তারা ধরে রেখেছে, আমি যদি মনে করি যে তারা যেভাবে খেলে এসেছে এখন পর্যন্ত, সেই পারফরমেন্সটা যদি এই ম্যাচেও ধরে রাখে, আমি আশা করি যে বাংলাদেশ ম্যাচটা জিতবে। জি, এবং যেখানে হচ্ছে আগের 10 টুর্নামেন্টের মধ্যে 7 বার চ্যাম্পিয়ন ও একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে তারা। তো বিপরীতে বাংলাদেশ যুব এশিয়া কাপ জিতেছে একবার। তো এই বিষয়টা নিয়ে একটু যেটা আমি বললাম যে আসলে ওইখান থেকে আমাদের মোমেন্টামটা শুরু হয়েছে। আমরা যদি দেখি যে আমাদের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্সে তেমন কোনো বড় ট্রফি নেই, কিন্তু আন্ডার 19 রয়েছে। আন্ডার 19 আমরা অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিলাম দক্ষিণ আফ্রিকায়, দেন আমরা এশিয়া কাপ জিতলাম গত বছর। এই যে টিমটা, এই টিমটা কিন্তু অনেকদিন যাবতই গড়ে নেওয়া হয়েছে এবং তারা দিনকে দিন পারফরমেন্স করে যাচ্ছে। এবং এদেরকে দিয়েই কিন্তু আপনাকে জাতীয় দলের পাইপলাইন তৈরি করতে হবে এবং এদেরকে যদি আপনি স্পেস দেন খেলার জন্য, তারা ভালো করবে এবং ইন ফিউচারে এদেরকে আপনাকে গোছাতে হবে। তো সব কিছু মিলে আজকে যদি আপনাকে পারফর্ম করতে হয়, আজকে আপনাকে এশিয়া কাপ, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু একটা জয় দেখলে তারা খুব আনন্দ হয়ে পড়ে। আপনি দেখেন যে আমরা যে সময়টা পার করে এসেছি, তারপরে বাংলাদেশ যখন পাকিস্তান সিরিজ জিতলো, সিরিজ জয়ের পর কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটা আনন্দ করেছে, কারণ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর একটা যে সময় চলছে, তারপরে এই ক্রিকেট এমন একটা জায়গা বা এই খেলাধুলা এমন একটা জায়গা যেখানে আপনার কোনো রাজনীতি নেই, কিছু নেই, সবাই একত্রে থাকে। সো আজকে আবার বাংলাদেশের মানুষকে উপলক্ষ এনে দিতে পারে, যদি ভারতকে হারাতে পারে তাহলে একটা মানুষের উপলক্ষ এসে যাবে, আর একটা শিরোপা জয়ের আমাদের আনন্দে আমরা ভাসবো। জি, একদমই তাই। কাজী আপু, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।